নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভদৃষ্টি, কলমে দেবিকা সাহা। সারা সকালে আর একবারও শুভর সামনে আসেনি দৃষ্টি। আজকে শুভর ডে অফ। বিয়ের জন্য কয়েকটা দিন ছুটি নিয়েছিল। কাল থেকে আবার জয়নি। একদিকে ভালোই হয়েছে সামনে আসেনি। একবার কথাটা ভাবলেও কোথাও গিয়ে একটু খারাপই লাগলো। দুপুরে খেতে বসে দেখছিল এক ঝলক মেয়েটাকে। খাওয়ার পরেও আসেনি একবারের জন্য। ধুর, আমি এত ভাবছি কেন? যা পারে করুক, আই হ্যাভ নো ইন্টারেস্টেড অন হার। রাত 10টা বাজে। এই বাড়ির সকলেই তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেয়। এতক্ষণে রান্নাঘরে সবিতা মাসির সঙ্গে এটা ওটা কাজ করছিল দৃষ্টি। সবিতা মাসি এই বাড়ির রান্নার কাজ করে। সকাল থেকে রাত এই বাড়িতেই থাকে। সন্ধ্যাবেলায় সবিতা মাসি রান্না বসালে দৃষ্টি ওকে হেল্প করবে বলে গেছিল। নতুন বউ রান্না করতে গেছে দেখে একটু অবাকই হয়েছিল ভদ্রমহিলা। আসলে এ বাড়ির মেয়ে বউরা খুব একটা রান্নাঘরে আসে না, তাই ওনার পক্ষে অবাক হওয়াটাই খুব স্বাভাবিক। ছোটবেলা থেকে রান্না করাটা দৃষ্টির একটা নেশা। বেশ ভালোই লাগে বাড়ির সবার জন্য নিজের হাতে রান্না করতে। আজও তাই জোর করেই রান্নাঘরে ঢুকেছিল মেয়েটা। আজ নিজের থেকে নতুন কিছু রান্না করেনি, শুধু মাসির কথা মতো হাতে হাতে হেল্প করেছিল। বাড়ির সবাই এখন যে যার ঘরে চলে গেছে। আসলে এ বাড়ির সবাই ভীষণ রকমের কাজপ্রেমী আর হিসেবি মানুষ। সবাই হয়তো এখন নিজের মতো কাজে ব্যস্ত। আচ্ছা, একবার আহেলির ঘরে যাব, কথাটা মনে আসলেও ঠিক সাহস হয়ে উঠল না। থাক, এখন আর যাব না। ডাইনিং রুমেরই সোফায় বসেছিল দৃষ্টি। কাকিমাকে একবার ফোন করি, কিন্তু কেউ যদি দেখে আমি এখানে বসে আছি। না না, থাক, পরেই করব। শুয়ে শুয়ে ল্যাপটপে বসে টুকটাক কাজ করছিল শুভ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টা পেরিয়ে গেছে। কি ব্যাপার, মেয়েটা এখনো এলো না? ও কি আজ ঘরে আসবে না? এইসব ভাবতে ভাবতেই খানিকটা রাগও হলো। কি ভাবছে মেয়েটা নিজেকে? ও রুমে না এসে বাইরে বাইরে ঘুরবে, সারা রাত বাইরেই কাটাবে। এবার যদি বাড়ির কেউ দেখে ও বাড়ির, তখন তো আবার আমাকেই কথা শোনাতে হবে। একটা জোর করে চাপানো বিয়ে, তার জন্য এই ঝামেলা। বিরক্তিতে ল্যাপটপটা বন্ধ করে দিল ছেলেটা। দরজার খোলা আওয়াজে শুভর দিকে চোখটা গেল। আসবো? আরে, এই মেয়েটা এত ন্যাকা কেন? এমন একটা ভাব করে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। শুভর কোনো উত্তর না পেয়ে দৃষ্টি আবার জিজ্ঞেস করলো, আসবো? না, আসবে না। সারাদিন যেভাবে বাইরে বাইরে ঘুরছিল ওরকম বাইরেই বাকি রাতটা কাটিয়ে দাও। দৃষ্টির এই অতি ভালো মানুষী ব্যবহারটায় একটু রেগেই গিয়েছিল শুভ। তাই রেগে মেগেই কথাটা বলে ফেলেছে। হঠাৎ যেন শুভর এমন ব্যবহারে গলাটা ধরে এলো দৃষ্টির। আমার খারাপ লাগছে কেন? কেনই বা চোখে জল আসছে? লোকটা তো এমনই নিষ্ঠুর। আমি তো শুধু ঘরে আসার কথাটাই জিজ্ঞেস করেছিলাম। ওনার ঘর, ওনার উপস্থিতিতে আমি না জিজ্ঞেস করে ঢুকি বা কী করে? দৃষ্টিকে এখনও চুপচাপ কোনো কথা না বলতে দেখে আবারও বিরক্তি লাগলো শুভ। কোনো কথা না বলে মুখ বন্ধ করে রাখাটা একদম অসহ্য লাগে শুভর। আমি চলে যাচ্ছি, আমি ঢুকবো না আপনার ঘরে। শুভর মুখের ওপর কথাটা বলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল দৃষ্টি। এত বড় সাহস মেয়েটার! চলে গেল, যাক, যেখানে পারে থাকুক, আমার কি? কথাগুলো ভেবেই ঘরের লাইটটা অফ করে দিল শুভ। এত রাতে আমি এখন কোথায় যাব? পারলে আমিই বাড়ি চলে যেতাম। এই বাড়িতে আমি এক মুহূর্তও থাকতাম না। কিন্তু সেই পথটাই তো আমার হাতে আর নেই। নিজের হয়ে কিছু যে বলবো, সেই শক্ত ভিতটাও তো নেই আমার পাশে। ছোটবেলা থেকেই কাকু কাকিমার সংসারে মানুষ। তারা যে তাদের অভাবের সংসারে আমাকেও দুবেলা খেয়ে পড়ে রেখেছেন, এটাই তো অনেক। এই বিয়েটা না করে কী বা করতাম আমি? উফ ভগবান! কথাগুলো ভাবতে ভাবতেই চোখটা জলে ভিজে উঠল দৃষ্টি। এই বাড়িতে একটা অনেক বড় ছাদ আছে। ছাদটা খোলাই আছে। কথাটা মাথায় আসতেই ছাদের দিকে এগিয়ে গেল মেয়েটা। জীবনটা এমন কেন? এ কোন ভুলের শাস্তি তুমি আমায় দিচ্ছ ভগবান? আমি এবার কি করব তুমি আমায় বলে দাও ঠাকুর। কখনো নিজের হয়ে কথা বলা হয়ে ওঠেনি। নিজে যে বাড়ির অমতে গিয়ে কিছু ভাববো, এমন সাহসও কখনো হয়নি। সেই কারণেই বিয়েটা করা। আর এখন এই বিয়েটাই জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়ালো। আমি তো বাড়ির কথা শুনেই কাজটা করেছিলাম। তাহলে আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। আই থিঙ্ক আই অ্যাম ইন লাভ উইথ ইউ। এই কথাটাই না বলেছিল ছেলেটা? কথাটা ভাবতেই কান্নায় দু চোখ
ভরে জল এলো দৃষ্টির। অভ্রর সঙ্গে দৃষ্টির আলাপ সোশ্যাল মিডিয়ার হাত ধরে। কি সুন্দর কথা বলতো ছেলেটা। এই কথা বলতে বলতে এই যে একটা সুন্দর বন্ধুত্বের বন্ধন গড়ে উঠেছিল অভ্র আর দৃষ্টির মধ্যে, দিন রাত সবসময় ছেলেটার সঙ্গে কথা বললেই মনটা ভালো হয়ে যেত। আর তারপর একদিন দৃষ্টির ভাবনার বাইরে কি অভ্র বলে উঠেছিল এই কথাগুলো। এরপর কেমন যেন ভয় পেয়ে গিয়েছিল মেয়েটা। একটা অজানা আতঙ্কে বুকটা ধুকপুক করে উঠেছিল। আসলে দৃষ্টি মেয়েটা বড্ড ভীতু, ভীষণ ঘরোয়া। এইরকম একটা কথার উত্তরে ঠিক কী বলা যায় এলোমেলো বেখেয়ালি মনে সেটাই বুঝে উঠতে পারেনি তখন। অনেকগুলো চিন্তা মাথায় এসে জড়ো হয়েছিল। যদি কাকু কাকিমা কিছু বলে, তারা তো কখনোই মেনে নেবে না দৃষ্টির পছন্দকে। আর ছেলেটাকেও তো ঠিক করে চেনে না, কখনো দেখেনি। এরপর কি করবে আর কিছুই ভাবতে পারেনি। তারপর আস্তে আস্তে অভ্রর সঙ্গে কথা বলাটাও বন্ধ করে দিয়েছিল মেয়েটা। এর মধ্যেই বাড়ি থেকে বিয়ের জন্য তোড়জোড় করছিল। আজকে বড্ড অভ্রর কথাটা মনে পড়েছে। জীবন হয়তো এমনই, খারাপ কিছু হলে এই ভালো না পাওয়া মানুষগুলোর সাথে কাটানো মুহূর্তগুলোকেই খুব আঁকড়ে ধরতে ইচ্ছা করছে। আচ্ছা, সে কেমন আছে এখন? তার কি মনে আছে আমাকে? কি করে মনে থাকবে? আমি তো নিজেই তাকে ব্লক করে দিয়েছিলাম, সঙ্গে আমার ওই অ্যাকাউন্টটাও। ও নিশ্চয়ই রেগে গেছিলো আমার ওপর। তারপর আমার থেকে কোনো উত্তর না পেয়ে এগিয়ে গেছে সামনের দিকে। দীপাবলি নামটাও হারিয়ে গেছে রাতের অন্ধকারের মতো। এইসব ভাবতে ভাবতেই চোখ দুটো ঘুমে জড়িয়ে এলো। এত রাত হলো, এখনো এলো না। মেয়েটা কোথায় গেল? যতবার ভাবছি ভাববো না ওর কথা, ততবার হাজার চেষ্টা করেও চিন্তাটা দূরে সরিয়ে রাখতে পারছি না। এরপর বাড়ির সবাই জানলে কি হবে? না, আমাকেই একবার দেখতে হবে কোথায় গেল মেয়েটা। একটু বিরক্তি আর একটু চিন্তিত মুখে নিজের ঘরটার থেকে বেরিয়ে এলো শুভ। না, ডাইনিংয়ে তো নেই, তাহলে গেল কোথায়? অন্য কোনো ঘরে আছে, কিন্তু কোন ঘরে থাকবে? মায়ের ঘরে যাবে না, বাকিদের ঘরে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। গেলে একমাত্র আহেলির ঘরে। ওখানে কি একবার দেখব? সেটাই করি বরং। দাদাভাই, তুই এত রাতে কী করছিস? জলের বোতলটা নিয়ে আহেলি ড্রয়িং রুমে এসেছিল। ওখানেই এত রাতে শুভকে দেখে একটু অবাকই হলো। না কিছু না, তুই এখানে? আমি তো জল নিতে এসেছিলাম। ও, তার মানে ওই মেয়েটা আহেলির ঘরে নেই। তাহলে গেল কোথায়? বাড়ির প্রত্যেকটা কোণাতেই একবার করে খুঁজে নিয়েছে শুভ। না, কোথাও নেই। ছাদে যায়নি তো? কি একটা মনে হতেই ছাদের দিকে গেল ছেলেটা। ছাদের দরজাটা খোলাই আছে। তার মানে যেটা সন্দেহ করেছিল সেটাই কি ঠিক? মেয়েটা ছাদে আছে। এইসব ভাবনার ভিড়েই খেয়াল হলো ছাদে বেশ ঠান্ডা। অবশ্য এটাই স্বাভাবিক। শুভ এমনিই ক্যাজুয়াল ড্রেসেই চলে এসেছে। চাদর বা মাফলার কিছুই আনেনি সঙ্গে। এই ঠান্ডায় কি কেউ ছাদে থাকতে পারে? নিশ্চয়ই অন্য কোথাও আছে, কিন্তু কোথায়? এসব ভাবনার মাঝেই চোখ গেল ছাদের একটা পাশে। ছাদের একটা পাশে বেশ কতগুলো উঁচু উঁচু বাঁধানো বসার জায়গা আছে। ওখানেই একটা জায়গায় জড়সড় হয়ে শুয়ে আছে মেয়েটা। ওকে দেখে ওর কাছে এগিয়ে গেল শুভ। ড্যাম ইট, এত ঠান্ডায় এভাবে কেউ বাইরে শুয়ে থাকে? রীতিমতো কুয়াশা পড়ছে। মেয়েটার দিকে তাকাতেই দেখলো পাটা থরথর করে কাঁপছে, মুখটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ইস, খানিকটা খারাপই লাগলো ছেলেটা। দৃষ্টিকে কয়েকবার ডাকলেও কোনো সাড়া পাওয়া গেল না। অঘরে ঘুমোচ্ছে মেয়েটা। কি যেন একটা বিড়বিড় করছে। ব্যাপারটা বুঝতে পেরে ওর দিকে একটু ঝুঁকে কান পাতল ছেলেটা। আমি থাকবো না, আমি ঠিক চলে যাব। চলে তো তোমাকে যেতেই হবে। এই বাড়িতে তোমার জায়গা হলেও আমার জীবনে কোনোদিনও তোমার কোনো জায়গা হবে না। ব্ল্যাকমেল করে বিয়ে দেওয়াটা শুভঙ্কর দে কোনোদিনই অ্যাকসেপ্ট করবে না। কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টির দিকে একটু ঝুঁকে ওকে কোলে তুলে নিল শুভ। এভাবে কোনো মেয়েকে স্পর্শ করার কোনো অভিজ্ঞতাই নেই ছেলেটার। কিছুটা আড়ষ্ট লাগলেও কিছু সময়ের জন্য নিজেকে সামলে নিল। কারোর স্পর্শ পেতে মেয়েটা একটু যে কেঁপে উঠল সেটা বেশ ভালোভাবে উপলব্ধি করল শুভ। ছাদের দরজাটা আস্তে করে ভেজিয়ে দৃষ্টিকে নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল ছেলেটা। বিছানার উপর আস্তে করে শুয়ে দিল মেয়েটাকে। আস্তে করে ব্ল্যাঙ্কেটটা দৃষ্টির গায়ের ওপর ছড়িয়ে দিল। একটা গরম কিছুর স্পর্শ পেতে মেয়েটা তাড়াতাড়ি করে আঁকড়ে ধরল ব্ল্যাঙ্কেটটাকে। আসলে বাইরে বড্ড ঠান্ডা। দৃষ্টির দিকে তাকিয়ে একটু খারাপই লাগলো শুভ। আজকে মেয়েটা এখানেই থাকুক, আমি স্টাডিতে গিয়ে শুয়ে পড়ছি। দৃষ্টির দিকে আরও একবার তাকিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল শুভ। চোখের ওপর রোদ পড়তেই ঘুমটা ভেঙে গেল দৃষ্টির।
চোখটা মেলতেই জানলার দিকে চোখ পড়তে খেয়াল হলো অনেক বেলা হয়ে গেছে। এদিক ওদিক তাকাতেই দেখতে পেল শুভর ঘরে খাটের ওপর, গায়ের ওপর শুভর ব্ল্যাঙ্কেটটা জড়ানো। নিজের অবস্থা দেখে কেঁপে উঠল দৃষ্টি। আমি এখানে কি করে এলাম? আমি তো ছাদে। গুড মর্নিং। ঘুম হলো তবে? চোখের সামনে শুভ দাঁড়িয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়াচ্ছিল ছেলেটা। একটা ট্রাউজারের সঙ্গে গেঞ্জি পরে আছে। এভাবে শুভর দিকে তাকাতেই চোখটা সরিয়ে নিল মেয়েটা। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে পড়ল। আমি এখানে কি করে এলাম? আস্তে করে শুভর উদ্দেশ্যে প্রশ্নটা করল। উড়ে উড়ে তো আসুনি নিশ্চয়ই। একরকম ঘুরিয়ে উত্তর দেওয়ার পর ঠিক কী বলা যায় সেটাই ভাবছিল মেয়েটা। নিজেকে খুব ওভার স্মার্ট ভাবো, তাই না? এত রাতে ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে কি দেখাতে চাইছিলে তুমি? আমি কিছু দেখাতে চাইলেও আপনি সেটা দেখবেন কেন? মানে তুমি মাঝরাতে ছাদে ঘুমিয়ে কি বোঝাতে চাইছো? দৃষ্টিকে চুপ থাকতে দেখে শুভর মাথাটা গরম হয়ে গেল। এই মেয়েটা মারাত্মক রকমের জেদি তো। নিজে রাগ দেখিয়ে ছাদে চলে গেল, আবার মুখের ওপর কথা শোনাচ্ছে। দেখে তো মনে হয় কিছুই বোঝে না। আসলে এই সব কিছু ওই ধরনের মেয়েগুলোর একটা চাল, নিজেদেরকে নিরীহ দেখাবে আর তারপর। আচমকায় দৃষ্টিকে টেনে এনে ওর ঘাড় দুটো চেপে ধরলো, দেয়ালের একটা পাশে ওকে চেপে ধরলো। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে কয়েকটা কথা বলে উঠল ছেলেটা। মাথাটা ভীষণ রকমের গরম হয়ে গেছে। হাউ ডেয়ার ইউ টু টুক লাইক দিস উইথ মি? তোমার কোনো আইডিয়া আছে বাইরে কতটা ঠান্ডা? এত ঠান্ডার মধ্যে বাইরে থাকলে শরীর খারাপ করতে পারে, সেটা মাথায় থাকে না? শরীর খারাপ হলে আমার হবে, আপনার কি? আপনাকে তো এত ভাবতে হবে না আমার জন্য। ধীর গলায় আস্তে আস্তে শুভকে উদ্দেশ্য করে কথাগুলো বলে, ড্যাম ইট, তোমার কিছু হলে আমার কিচ্ছু যায় আসে না, বাট তাহলে এত ভাববেন না আমার জন্য। আমি বুঝে নেবো আমার কিছু হলে, আর আমাকে ছাড়ুন, আমার লাগছে। কথাগুলো এতটাই দৃঢ় আর স্পষ্ট গলায় বলল যে এরপর আর কিছু বলতেই পারল না শুভ। এতক্ষণে খেয়াল হলো দৃষ্টির কাঁধটাও বেশ শক্ত করে ধরে আছে। ঘটনার ঘনঘটায় কখন যে মেয়েটার এতটা কাছে চলে এসেছে সেটা খেয়ালই করেনি। খেয়াল হতেই তাড়াতাড়ি দৃষ্টিকে ছেড়ে দিয়ে সরে এলো ছেলেটা। আমি বুঝতে পারছি যে আমার জন্য আপনার অনেকটা সমস্যা হয়েছে কাল রাতে। আপনি হয়তো ঘুমোতেও পারেননি ঠিক করে। আর ঠিকই, আমি সারা রাত বাইরে থাকলে আপনাকে কথা শুনতে হতে পারে, এই ব্যাপারটা আমার খেয়াল ছিল না। এরপর থেকে আমি খেয়াল রাখবো যাতে আপনার কোনো সমস্যা না হয়। শুভর চোখে চোখ রেখে দৃঢ়ভাবে কথাগুলো বলে ওই ঘরটার থেকে বেরিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল দৃষ্টি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।